ব্যতীত হয়েছেন সীতামারাকান্দি থেকে সুপতি ঠাকুর সুপতিরে ছুটে এসেছেন তিনি বলছেন আমি প্রতিবাদ সমাবেশে যোগদান করবো। আমরা ভক্তদের পাশে চলতে চাই, থাকতে চাই, ভক্ত না থাকতে আমাদেরকে আমি সর্বোপরি সীতামারাকান্দি আগত সেই সুপতি ঠাকুর শিবু ঠাকুরকে আমরা একটু হরিত অনুধ্বনি দিয়ে আমরা একটু সম্মান জ্ঞাপন করতে চাই। আমাদের সুপতি ঠাকুর শিব ভাই একসঙ্গে আমরা প্রোগ্রাম করেছি। আমি শিবু ঠাকুরের তার অনুভূতি আমি শোনার জন্য আমি বিনীত বোধ করছি। আমি সীতামারাকান্দি শিব ঠাকুরের ষষ্ঠ পুরুষ সুপতি ঠাকুর শিবু তাকে আমি তার জ্ঞানগর্ভ কথা অনুভব করছি। জয় বলছান, জয় বলছান। প্রণাম জানাই আমার সেই পূর্ণ অবতার শ্রী হরিচাঁদ ঠাকুর, প্রণাম জানাই আমার সেই পূর্ব অবতার ভগবান শ্রী হরিচাঁদ ঠাকুর, প্রণাম জানাই প্রভুভার আমার কাবু শ্রী হরিচাঁদ ঠাকুর। আজকে এইভাবে এই মন্দিরে এই প্রতিভা সভায় এসে আসলে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে, কারণ এই পথলভন থেকে আপনাকে এই মন্দিরে এসেছিল, এই মন্দিরে উদ্বোধন করতে, আর সেই মন্দিরে আজকে বসে আমরা প্রতিবাদ সভা করতে চাই। প্রতিবাদ সভা মানেই প্রতিবাদে কিছু কথাবার্তা বলতে হয়, না বললে প্রতিবাদ সভার সেই আকাঙ্ক্ষ মনের ক্লান্তি বিকার দূর হয়। আমরা একটা বিষয় জানি, হরিচাঁদ ঠাকুর, শশীভূষণ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের বলছে সে না চিনে কিন্তু অশ্বিনী গোসাইরে অপমান করেছে, কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন অশ্বিনী গোসাই সে হরিচাঁদ ঠাকুরকে ডেকে বলছিল যে শশীভূষণ আমাকে চিনতে পারে, শুধু এইটুকুই বলেছিল। হরিচাঁদ ঠাকুর কিন্তু তার বছরকে অভিশাপ দিতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করেছিলেন। কেন? অশ্বিনী গোসাই অর্থাৎ সে ঠাকুরের পারদর্শী ভক্ত, তাকে সে চিনি না। আর আমরা যদি আপনার এখানে সবাই সব কথা বলছেন, শুনছি, নিয়ম দর্শক হয়ে আপনাদের সবার কথা শুনলাম। আপনারা নিত্যানন্দ দোষ দিচ্ছেন, মহাপ্রভু দোষ দিচ্ছেন, নবগোসাই অর্থাৎ সে নবগোসাই মানে কি মিঠু বাদ এখন নবগোসাই, নিশ্চয়ই সে নবলোক থেকে আসছে, তার জন্য নবগোসাই নাম হয়েছে। নবগোসাই দোষ দিচ্ছেন, সবাই সবার দোষ দিচ্ছে। আমি একটা ঘটনা বলি। আমি আজকে বরিশাল আসছি, আমার সঙ্গে ন্যায় বসে আসছে, আমার পাশের গ্রামে কেন্দ্রকান্দি আমার সংগঠনের জিওসি এবং আমার পথের সঙ্গে আমার আপদে বিপদে এই ছোটো ভাইকে বাপি আমার সঙ্গে থাকে। আমার ওই আরেকটা ভাই যে আমাকে গাড়িতে করে নিয়ে এসছে, ওর বাড়িও আমাদের গ্রামে। তাহলে এদের তো আমি নিয়ে এসছি, ওরা তো আমাকে নিয়ে এসে। আমি যদি বরিশালে না আসতাম এরা তো আসতে হতো। আমি একটা কথাই বলবো যে হুকুমটা কে করছে, এই হুকুমটারিকে আজকে উকিল মুচি দিয়েছে, সেটা কিসে দিয়েছে? মধ্য মিশনের প্যাডে। তাহলে হরিগুরু স্যার মধ্য মিশন প্যাডটা তো আমার আমি যেহেতু তার মানে মহাসাংবাদিক বলি, প্যাডটা আমার কাছে থাকে। তাহলে আমি হুকুমদারি, আমি যদি হুকুমদারি না হই, তাহলে তো মিন্টু বা নিত্যানন্দ ওই উকিল নোটিশ পাঠানোর ক্ষমতা রাখবে না। আমি একটা কথাই বলবো, দেখেন হরিচাঁদ ঠাকুর মারা যাওয়ার পরে আমার
মানে এটা আপনাদের কাছে বলা মানে নতুন করে ফিরে আবারও উদ্ভাবন করা, কারণ আমার থেকে আপনারা এই বিষয়ে অনেক অনেক ভালো জানেন। আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছি যে গুরুচাঁদ ঠাকুর যখন মারা গেলেন তখন পিয়ার ঠাকুর ও শ্রীপতি ঠাকুরের মধ্যে কিন্তু তখন কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব কিন্তু পরে সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে কিন্তু ঠাকুরবাড়ি কিন্তু মুসলমানদের কাছে কিন্তু বিক্রি হয়েও গেছিল। সিদাম সেই ঠাকুরবাড়ি কিন্তু মুসলমানদের কাছে বিক্রি হয়ে গেছিল। যাক, সেটা শ্রীপতি ঠাকুর এবং সেই আমলে কিছু ঠাকুরের ভক্তরা, যেমন তার মধ্যে আমরা বিচরণ পাগল আরো অনেক ঠাকুরের ভক্তরা ছিলেন যারা ঠাকুরের সহযোগিতা করে সেই সিদাম রক্ষা করেছে। বর্তমান আমরা যারা ঠাকুরের বংশধর এবং আমরা যারা ঠাকুরের ভক্তদের নিয়ে আমরা যারা আছি, আমরা সংগঠন করি একটা কারণে, সেটা হচ্ছে ঠাকুরের নাম প্রচার স্বার্থের জন্য। ঠাকুরের যেমন আমরা বলি যে কোনো সংগঠন না করলে বা ঠাকুরের বক্তব্য দিয়ে একত্রিত ছায় না আনি, ঠাকুরের নাম প্রচার হয়, এটা আমরা বলি। আপনারা দেখেন ভারত সেবাশ্রম, ইসকন, অন্যান্য আমাদের হিন্দু সম্প্রদায়ের ভেতর যতগুলো সংগঠন আছে তাদের সংগঠন আপনারা দেখেন। অনুকূল ঠাকুর কিন্তু আমরা যেটা জানি যে গুরুচাঁদ ঠাকুরের অনেক পরে আসছে, সৎসঙ্গ যেটা অনেক পরে আসছে অনুকূল ঠাকুরের ধর্মপ্রচারটা, কিন্তু তারা দেখেন আমাদের মধ্যদের থেকে তারা কিন্তু অনেক অ্যাক্টিভ। ভারত সেবাশ্রম প্রবন্ধ বলছে মাদারীপুরে, সে এখন ভারতবর্ষে তার আনাসে কানাসে তাদের সংগঠনটা ছড়িয়ে গেছে। যদিও আমরা এটা মনে করি ইন্টারন্যাশনাল ভাবে এদের টাকা অর্থনৈতিক অবস্থা অবকাঠামো অনেক অনেক ভালো, আমাদের অনেক ভালো, তারাও দেখেন তারাও অনেক দিকে এগিয়ে গেছে। পিছিয়ে থাকলাম কারা? আমরা মধ্যরা। তাহলে আমাদের ঠাকুরের জন্ম কত বছর আগে? আরো 200 বছর আগে, 200 বছর আগে। তাহলে আমরা পিছিয়ে থাকলাম কেন? আমাদের দোষ, অর্থাৎ আমরা ঠাকুরের বংশধররা যারা আছি আমাদের ভেতর কোনো মিল নেই। 1, 2, আমাদের ঠাকুরের ভক্তরা যারা আছে আমরা সবার থেকে সবাই বড় হতে চাই, আমাদের ভেতরে কোনো মিল। সবচেয়ে আমি ধন্যবাদ জানাই এই বরিশালে কৃতি সন্তানদের, আমার শ্রদ্ধেয় গোকুল বাবু, আমার সঞ্জয় বাবু, বিপুল বাবু, এই যে বৈশাখ বাবু, বাবু, যারা চাইছিল ঠাকুর বাড়ির 6 ভাই, আমরা ষষ্ঠ পুরুষী 6টা ভাই, 6টা ভাই একসঙ্গে একত্রিত হতে একটা মঞ্চে থাকবে, এবং সেই প্রচেষ্টার ঠাকুর বাড়ির মধ্যে আমি এবং অমিতম ঠাকুর আমরা কিন্তু সঙ্গ দিয়েছিলাম যে আমরা একমত আছি, আমরা একমত আছি। আমি প্রতিটা পদক্ষেপে ওনারা আমাদের যেভাবে প্রস্তাব দিয়েছিলেন আমরা সেই প্রস্তাবে ওনাদের সাথে আমরা কিন্তু মত পোষণ করছি। আমি ওনার কথা দিয়েছিলাম যে আমি ভূপন্তার সঙ্গে কথা, মানে আমার অমিতম ঠাকুরের ডাক্তার ভূপন্তা, আমি ভূপন্তার সঙ্গে কথা বলতেছি। আজকে যদি মধ্য মিশনে সংঘাধিপতি পদ্মনব ঠাকুর না থেকে যদি অমিতম ঠাকুর থাকতেন তাহলে আজকে মধ্য মিশনের এই অবস্থান হতো না। এই দুষ্ট চক্র মধ্য মিশনে ঢুকতে পারত না। এই মৃত্যুর কথা আপনারা বলেন, আমি মনে করি ওর কথা কেন বলেন? নরকের কীট যারা, তাদের কথা স্মরণ করতে হয় না? কৃতজ্ঞতা বোধ নেই যাদের, ঠাকুর বাড়ি তাদের কে চেনত? ট্রেনের পর 2 পাশে 2 পাও দিয়ে আমার ঘরের বিল্ডিং এর সামনে, আমার বিল্ডিং এর পূর্ব পাশে ট্রেনের পর দাঁড়াইয়া ভক্তদের জল খাওয়াতো এই মৃত্যু। আমার দেখে খুব ভালো লেগেছে যে সত্যিকার এসে ভক্তদের সেবা করে। আমি 1 বছর আমার উপরে ট্যাঙ্কি থেকে মোটরের মাধ্যমে জলের ব্যবস্থা করে দিলাম। পরবর্তীতে মিঠু বললাম, মিঠু তুমি যে কাজ করো আসলে আমার খুব কষ্ট লাগে, তোমাদের কষ্ট দেখে আমি যদি তোমার কাজে কোনো অংশগ্রহণ করতে পারি তাহলে আমি নিজে করে ধন্য মনে করব। এর পরের বছরই আমি মিঠুকে আমার হরিপুর চাঁদপুরের সঙ্গে আমার সচিব করে মিঠুকে, যে ছেলেটাই অ্যাক্টিভ আছে, কার্যক্রমে ভালো করে। প্রথম বছরই আমার সংগঠনের ভেতরে বিরাট ক্যান্সার, সংগঠনের ভেতর মারামারি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল।
সাক্ষীদের সামনেই বসে আছে। মিন্টু আরো ভালো করবে। আমাদের এক সহসভাপতি মানে না আমাদের কেশিয়ার মানে কেশিয়ার পাইছে ভুল বসত সেটা মারও খেয়ে বসত। তা মিন্টু বললো যে আমার কোনো অপরাধ ছিল, সে অপরাধের কারণে তো মার খাচ্ছে। কিন্তু কথা সেটা না। আমি মিন্টুরি নিলাম, আমি মিন্টুরি বাদ দিলাম কাজের জন্য। এই পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, আমার বড় ভাই আছে রবীন্দ্র ঠাকুর, ওরাই নিষেধ করলো সংগঠন থেকে বাদ দেওয়া, তোমার সংগঠন শেষ করে দেবে, ঠাকুর বাড়ি শেষ করে দেবে। ঠাকুরের ভক্তরাও একই কথা বললো যে ঠাকুর বাড়ি ঠাকুরকে এসে বিক্রি করে খায়। এবং প্রতিটা পদক্ষেপে খেয়াল করবেন যে নাম হয়ে গেল আমাদের ওখানে আমাদের পদ্ম এলাকায় সবাই সেলফি কোষায়, মিন্টুর এলাকায় আমাদের সেলফি কোষায়। অর্থাৎ ঠাকুরদের নিয়ে কোনো অনুষ্ঠানে যাচ্ছে, ছবি তোলা আছে এবং ঠাকুর পিছনে মিন্টুর সামনে, ঠাকুর পিছনে মিন্টুর সামনে। আপনাদের মনে আছে বরিশালে অনুষ্ঠান হলো, মিন্টু আসলো না, মিন্টুরই কিন্তু আমি পদ্মনাভ ঠাকুর বারবার অনুরোধ করলাম মিন্টু এই উদ্বোধনের সময় মিন্টু দুর্গার ছিল পিরিজপুরি অনুষ্ঠানে। মিন্টু আমার বাড়ি, আমার ঘরে রাত্রে শুয়ে থাকেন, পরের দিন সকালে মানে শিশির বাবুর গাড়িতে করে মিন্টুর আমি পিরিজপুরি অনুষ্ঠানে নিয়ে এসি। পদ্মনাভ ঠাকুর মিন্টুরই বক্তব্য দিতে দেবে না, সঞ্জয় বাবুর হয়তো খেয়াল আছে, পদ্মনাভ ঠাকুর মিন্টুরই বক্তব্য দিতে দেবে না। সেই মিন্টুরই কিন্তু আমি বক্তব্য দিয়ে আসছিলাম, আমার পরে আমি মিন্টুর বক্তব্য দিয়েছিলাম। আমি গুলচান মন্দিরের ব্যাপারে সমগ্র বাংলাদেশের যত জায়গা অনুষ্ঠান সেটা আমি মনে করি আমার কর্তব্য ছিল, কারণ আমি সৌভাগ্য ছিলাম যে আমি গুলচান মন্দিরের ব্যাপারে দুটো কথা বলতে পারছিলাম যে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন। এই সুযোগটা আমি পাইছিলাম, যেটা হয়তো ঠাকুর বাড়ির কোনো ঠাকুর বংশের কেউ এটা কোনো অনুষ্ঠানে বলেনি, কিন্তু আমি প্রতিটা পদক্ষেপে প্রতিটা অনুষ্ঠানে আমি কিন্তু গুলচান মন্দিরে আজকে সেই মিন্টু পদ্মনাভ ঠাকুরের টান আর পাওয়া। শুধু তা না, মিন্টু যদি পদ্মনাভ ঠাকুরের বলে ঠাকুর আপনি এখানে বসে থাকেন, পদ্মনাভ ঠাকুর সেখানে বসে থাকবে। সমস্ত লেখাপড়া সে মিন্টুদের করায়, সমস্ত মানে ফর্মালিটি সে মিন্টু করে। তাহলে আপনাদের নামে উকিল নোটিশ হবে না কেন? আমার বুঝে আপনারা তো তারা টানিয়ে আনছে, আপনারা তারা সাংগঠনিক সম্পাদক করছে, আমি তো টানিয়ে নিই, আমি তো আমার সংগ্রাম থেকে বাদ দিচ্ছি, কিন্তু আপনারা টানিয়েছেন। আমি কেন সংগ্রাম থেকে বাদ দিলাম সেটাও আপনাদের শুনতে হবে। আমার কানে আসলো 29,000 মুড়ি বই গুলচান মন্দিরে, তার কোনো হিসেব সে দিতে পারে না। আমি ভবিষ্যতের কথা চিন্তা করলাম যে ভবিষ্যতের চোর কিন্তু আমরাও শাস্তি হব, ভবিষ্যতের চোর কিন্তু আমরাও শাস্তি পাতে হব। 29,000 মুড়ি বই মানে অনেক টাকার ব্যাপার, যদি টাকার হিসাব করতে যাবো অনেক টাকার ব্যাপার। মুড়িবোর কথা বাদ পেলাম, আজও সেই মুড়িবোর হিসাব কিন্তু সে দিতে পারে নাই। তাহলে কিন্তু আমি নিজে বলছি মিন্টু তুমি এমন একদিন এই ঠাকুর বাড়ি থেকে কিটি গুল্লো খাইয়ে চলে যাবা। সে কিন্তু আপনারা জানেন মাঝে দুবার কিন্তু ঠাকুর বাড়ি মার খেতে গেছিল, রক্ষা তার একমাত্র পদ্মনাভ ঠাকুর আর সম্পদ ঠাকুর তার রক্ষা করছে। সে কিন্তু দুইবার মার খেতে যায় কিন্তু তারা রক্ষা করছে। একবার আমাদের রক্ত এলাকার ছেলেরা তারা মারবে, সেটাও কিন্তু রক্ষা করলো আমাকে 2 ভাবে। দ্বিতীয়বার আমাদের মানে আমাদের বাইক তারে মারবে। কেন মারবে? সে ফেসবুকে ভুল তথ্য দেওয়ার জন্য, তারে কামরা সবের বাড়ি বসে তারে সেজন্য সে মার খাবে। সেজন্য কিন্তু পদ্মনাভ ঠাকুর এবং সম্পদ ঠাকুরকে তারে রক্ষা করে। আজকে দেখেন আপনারা এগুলো বলতে না, দুঃখের বিষয় কথাগুলো, সে ঠাকুর বাড়ি কুটুম হয়ে গেছে। পারিবারিক কথা যদি বলা উচিত না, তারপরে বলছি কেন? সে জানে যে আমি এখন এই মিশন থেকে টাকা খাবো, তাহলে আমার ঠাকুর বাড়ি পাকাভুক্ত করতে হবে। পাকাভুক্ত বলতে কি? কার্যক্রম করে আমার ছোট ভাইয়ের সাথে বাকিরা বিয়ে দিয়েছে। সেখানে দুঃখের বিষয় কথাগুলো আমি কেন বলতেছি যে প্রতিবাদ সভা প্রতিবাদী কথাবার্তা বলতে হবে, তার কথা বলে লাভ নেই। যদিও সময় কম, তার বাবা বিয়ের শেষে আশীর্বাদী একটা পর্ব থাকে না, সবাই আশীর্বাদী করে বা দুটো কথা বলে। মিন্টুর বাবা সেখানে বক্তব্য রাখতেছে, আমি পাশে দাঁড়ায় রয়েছি, আমার ছোট ভাই বসা, স্বামী স্ত্রী দুজন বসা, তাকে আশীর্বাদ করতেছে। মিন্টুর বাবা বলতেছে শতাব্দী তুই এমন ভাগ্যবান, ওই মীর ঠাকুর একদিন মারা যাবে, সমস্ত লক্ষ লক্ষ ঠাকুরের ভক্তরা তোর ভাই প্রণাম করবে, তোরে চেনবে।
তাহলে মিন্টুরে 2 সালে কেউ চেনবে না। মিন্টুর বাবার বক্তব্য এটা ভিডিও করে আছে, দেখাবো আপনাদের। মানে কথাগুলো আমি তাড়াই রয়েছি, আর আমি তা বলি সত্য করতে না আমার কিছু বলতি, যে লোকটাকে মাথা খারাপ আছে দেখতে, যে আমার বাবা মারা যাওয়ার পরে সমস্ত ঠাকুরের ভক্তরা তার মানে তার নাতনির ভাই প্রণাম করবে, তাহলে আমাকে 2 ভাই কেউ চেনবে না, তারাই চেনবে। কত জঘন্য তাদের চিন্তা ভাবনা, মানে তাদের চিন্তা ভাবনাটাই এটা। যেমন আমার এই ছোট ভাই বলে, দাদা মিন্টুর আসনটা আপনারা কোন জায়গা দেবেন? সামনের বারণের সময় আপনাকে তাহলে আত্মীয় আপনাকে তাওই হয়ে গেছে, তাহলে মিন্টুর একটা আসন লাগবে না, তাহলে মিন্টুর আসনটা আপনারা কোন জায়গা দেবেন? এই যে পাশে বসে বাড়িয়ে বলা ক্ষতি করতে তা লাগবে না। এখন যাক, সেটা কোনো কথা না। আমি একটা কথাই বলবো, আজকে আপনারা এই বরিশালের জানরা আপনাদের বাদ দিতেছে মিশন থেকে। দেখেন, আমি পদ্মনগর ঠাকুরের অনুরোধে, মিন্টুর অনুরোধে ঢাকা কয়েকটা অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই মধ্যদের অনুষ্ঠান, ঢাকা ছিল কয়েকটা অনুষ্ঠান, আমার নিষেধ করলো, আমি যাইনি। দাদা নিষেধ করছে, বড় ভাই, আমি যাইনি। আমাদের গোপালগঞ্জে 2 অনুষ্ঠান, অর্থাৎ সুবল রায় আর হচ্ছে আপনারা যে বিশ্ববন্ধু পরিষদের গুরুচাঁদ ছাত্রাবাসের উদ্বোধনের অনুষ্ঠান ছিল, এই 2 অনুষ্ঠানে পদ্মনগর ঠাকুর আমার যেতে নিষেধ করলো, আমি গেলাম না। বাবা মনে আছে কথাগুলো? আমি যাইনি। কেন? আমি দাদার সঙ্গে থাকি, সে আমার বড় ভাই, সে নিষেধ করেছিল, আমি কিন্তু তার নিষেধ শুনেছি। সেই পদ্মনগর ঠাকুর আমার সঙ্গে কত বড় বেইমানি করলো আপনারা এই স্মরণ করেন। মধ্য মিশনে যখন সঞ্জয় বাবুরি, প্রকুল বাবুরি সবাইকে যখন বাদ দিয়া শিশির বাবুরি মহাসচিব করিয়া যখন অভিষেক অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে কিন্তু উদ্বোধন আশীর্বাদক উদ্বোধক আমার নাম ছিল সুপতি ঠাকুর। যখন অনুষ্ঠানের পিছনে পেনা করে, সেই পেনায় আমার নাম নেই। আর সবার নাম আছে, আমার বাবার নাম আছে, তার নাম আছে, আমার ছোট বার নাম আছে, সেটির কোনো নাম নাই। কত বড় অপমান! ওই পদ্মনগর ঠাকুর সঞ্জয় বাবুর বাসায় বসিয়া আমাদের অঞ্চলের বিকেশ মাস্টার 2.5 লক্ষ টাকা পাতো, আমার নিজের চোখে দেখা। আমি আর সঞ্জয় বাবু, বিপুল বাবু, আমরা মুখ করে তারে সেই সময় তৎকালীন সেই কয়েক মিনিটের মধ্যে 40,000 টাকা দিয়ে তারে ওই বরিশাল থেকে আমরা বের করে দিই। ওই পদ্মনগর ঠাকুরকে আমরা কয়েকজন মিলে লঞ্চ করে দিয়েছি। এগুলো তো আমার চোখের সামনে। সেই পদ্মনগর ঠাকুর আজকে ওড়াকান্দি যদি আমরা যদি না থাকতাম, ওড়াকান্দি সে গদিত বসতে পারত না। ওড়াকান্দি গদিত বসতে না। সঞ্জয় বাবুরই হুমকি দিয়েছিল, পদ্মনগর ঠাকুর তো সেরকম সেন্টার দিতে পারে নাই, বলো সঞ্জয় বাবুরই সাগর ঠাকুর হুমকি দিয়েছিল যে ওড়াকান্দি ঢুকতে দেবো না, মার্ডার করে ফেলবো। আমি সঞ্জয় বাবুরই বলছিলাম যে আপনি ওড়াকান্দি আসবেন, দরকার হলে আপনি শার্ট প্যান্ট খুলে আসবেন, আমি শিবু ঠাকুর আপনার কথা দিচ্ছি, আপনার কে স্পর্শ করে দেখে। তখন তো পদ্মনগর ঠাকুর বলে নাই যে সন্ধ্যায় তুমি আসো, আমি দেখবানি। পদ্মনগর ঠাকুর কখন ছিলেন জানেন? আজকে বলে আমার ভাই বলতে হয় না, জেনে যখন আপনি টাকা দিতে পারবেন আপনারা চেনবে, আপনি টাকা দিতে পারবেন না আপনারা চেনবে না। আজও তার কাছে সেটা কিরকম সুদ দেয়। আমাদের অঞ্চলে শ্রীমোল্লার নাম ছিল, খুব শুদ্ধ লোক ছিল শ্রীমোল্লা। দিনী বেলা নামাজ পড়ে আসতেছে, একটা নামাজ পড়ে আসতেছে, প্রকাশ্যে সবার সামনে তারা খুন করে, সবার সামনে নৌকোয় বসে। তার জামাই আছে রকিব, ওই পদ্মনগর তার কাছে 50,000 টাকা নিয়েছে, আজ থেকে আর প্রায় 10-15 বছর আগে। তারা প্রতি বছর 25,000 টাকা করে সুদ দেয়, তার আসল টাকা দেয় না, 25,000 টাকা দেয়। ওই রকিব ভাইয়ের সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আমি তাহলে দুলো ভাই বলি, সে আমাদের ফোন করে শুনে যে বাড়ি আছে, আসবো, আরো কয়জনের নমুনা নেব, আপনারা পারবেন, আপনারা দেন, আপনারা যে কজন আছেন না, আপনারা আবারও টাকা টুকি দেন, আপনারা তার কাছে মহা হয়ে যাবেন। আপনারা টাকা দিতেন না, আপনারা মহা হতে পারবেন না, তা আপনাকে নামে নকুল নোটিশ আসবে, উকিল নোটিশ কামার নামে আসবে, বলেন কার নামে আসবে? এগুলো কষ্ট লাগে তাদের নামে। যে ব্যক্তি অন্ন দেয়, আমাদের প্রবাদ বাক্যে একটা কথা আছে, যে গরুটি দুধ দেয় তার ছাটিকা ভালো, আমরা বলি না? যে গরুটি, আমি আজকে রবি গোসার আশ্রম আমার যাওয়ার সুযোগ একবার হয়েছিল, হ্যাঁ,
পদ্মনগর ঠাকুর রবি ঘোষের ফোন করে বলেছিল আমার ছোট ভাই যাচ্ছে, সে যেন বুঝতে না পারে যে সে তার কোনো অযত্ন আছে, সেটা সে বলছিল। আমি সেখানে গেছিলাম, আমার ভাগ্য হয়েছিল 2 রাত বা 3 রাত আমি সেখানে ছিলাম। আমি সেখান থেকে কিন্তু আমার মেয়েও পেয়েছি, আমি একটা সন্তানও সেখান থেকে পেয়েছি। সে কথা কিন্তু আমরা সব জায়গায় বলি যে আশ্রমে না গেলে আমার মেয়ে হতো না। যে মেয়ে তো বিপুলবাবু বক্তব্য ছিল, আমার মেয়ে কিন্তু ফোন করছিল, বাবা তুমি ভাত খাইছো কিনা, আজকে 4 বছর বয়সটা। আমি 4 বছর আগেই সেখানে গেছিলাম, সেই যে মাসে গেছিলাম ডিসেম্বরে, সেই ডিসেম্বরের পরের জানুয়ারিতেই আমার মেয়ে কনসেপ্ট করে। আমি সে চিঠি বলবো না, আমি নবী গোসাই, আমি শ্রদ্ধা করি। কেন শ্রদ্ধা করি? শুধু নবী গোসাই বলে না, আমি প্রতিটা ঠাকুরের ভক্তদের শ্রদ্ধা করি। কেন করি তার কারণ আছে। আমার বাবা একটা কথা বলেছিল, ওনার কোনো গোসাইকে সম্বন্ধে সমালোচনা করবো না, তুমি কোনো গোসাই সমালোচনা করবো না। কোনো গোসাই যদি অন্যায় করে তারে ডেকে তুমি দুটো কথা বলবা, কিন্তু তার প্রকাশ্যে তার কোনো সমালোচনা করবা না। এটা আমার বাবার কাছে শিক্ষা পাওয়া। কোনো গোসার কাছে কিছু চাবা না, যদি সে মনের থেকে যদি তোমার কিছু দেয় তুমি সেটা গ্রহণ করবা। কোনো গোসাই যদি কোনো কিছু খেতে যাবা না, বাবা আমি এই জিনিসটা ভালো খাই, রান্না করে খাওয়া। যদি তোমার সেই গোসাই যেটা মানে রান্না করে খাওয়ায় তুমি সেইটাই খাওয়া। এটা ছিল গুলজার ঠাকুরের কথা, এটা আমার বাবার কথা। আমি রবি গোসাই আশ্রমে গেছি, আমি অনেক কিছু দেখেছি, আমার মনে অনেক কিছু আশা ইচ্ছে আছে, আমি কিছুই চাই। ওই পদ্মনগর ঠাকুরের ঘরে সুন্দর আলমারি তৈরি করে পাঠায়, কে পাঠাইছে? রবি গোসাই, আপনারাও দেখছেন। ওই ফাল্গুন মাসের অনুষ্ঠানে রবি গোসাই আশ্রমে যে শাখা বারণী হয়, যত চাল ডাল যা হয় টাকা পয়সা প্রণামী লরি ভরে নিয়ে ঠাকুর বাড়ি নিয়ে যায়। রবি গোসাই তো কোনো করে দেয় না, হরি মন্দিরে দেয় না, কোন করে দেয়? যাই তো সে পদ্মনগর ঠাকুরই করে, বছর করে চাল ডাল সব সেই করে দেয়। তাহলে যে গরু দুধ দেয় সেই গরু ছাটি খাওয়া ভালো না? রবি গোসাইও অন্যায় করছে, মানলাম বাবা সে অন্যায় করছে, তার মতো ব্যক্তি বুদ্ধির নোটিশটি কি হবে? এটা পাপ, শুধু পাপ করলেই ভুল হবে। গুলজান ঠাকুর তো অভিশাপ দিয়ে গেছিল শশীভূষণ ঠাকুরকে, ঠাকুর তার কাছে ঠাকুর আপনাকে বিচার করা লাগে। আপনারা শুধু একটু মনে করেন ঠাকুর যত কষ্ট দেয় এই কষ্টটুকু সহ্য করার ক্ষমতা আপনাকে দেয়। আর আমি সেই কথা চিন্তা করি, উচিত কথা বলবো, তাতে যদি ওরাকান্দি ত্যাগ করতে তাও করবো, তাতে তো ওরাকান্দি ত্যাগ করতে তাও করবো। আপনারা জানেন আমি কিন্তু কেউ সাইড কথা বলি, আমার দরকারও নাই। আপনারা তো হরিগুরু চান মতো মিশন বলে, আমি তো বলবো এটাই তো ভুল মিশন। চন্দ্রবাবু আমার কথা আগতি পারে, গুরুচাঁদ ঠাকুরের মিশন ছিল কোনটা? হরিগুরুচাঁদ মিশন। তো হরিগুরুচাঁদ মতো মিশন যদি উনি সৃষ্টি করে, তাহলে ঠাকুর বাড়ি প্রত্যেকটা ঠাকুরের সদস্যদের অনুমতি লেগে ঠিক করতে হবে। আমার সাথে কি একমত কিনা দেখেন? যদি মতটা সংযুক্ত হয়, যদি গুরুচাঁদ মিশন যদি বলে যে গুরুচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত মিশন, তাহলে আমি মনে করবো সেটা ঠাকুর বাড়ির প্রতিটা সদস্যের অনুমতি সাপেক্ষ সেই মধ্যটা যোগ হবে, তাহলে সেটা পূর্ণাঙ্গ গুরুচাঁদের মিশন প্রতিষ্ঠিত হয়। আর যদি হরিগুরুচাঁদ মধ্য মিশন হয়, আমি মনে করবো সেটা গুরুচাঁদ ঠাকুরের মিশন না, সেটা পদ্মনগর ঠাকুরের মিশন। দেখেন আমার লজিকে যদি বলে আপনারা বলেন, গুরুচাঁদ মিশন, গুরুচাঁদ ঠাকুর মিশন করে গেছিল হরিগুরুচাঁদ মিশন, তাহলে সেই মিশনের সঙ্গে যদি মধ্যটুকু যোগ করতে হয়, কারণ তিনি জীবন দশায় থাকাকালীন কিন্তু মিশন বন্ধ হয়ে যায়, যে কোনো কারণে হোক। বন্ধ হয়ে যায় বাবু? হ্যাঁ, বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পদ্মনগর ঠাকুর এই মিশন মধ্য যোগ করে হরিগুরুচাঁদ মধ্য মিশন সংযুক্ত করে, হ্যাঁ ঠিক আছে, ঠাকুরের ভক্তরা এবং ঠাকুর পরিবার সংশ্লিষ্ট হয়ে আমরা মধ্যটুকু যোগ করলাম হরিগুরুচাঁদ মধ্য মিশন। তাহলে সেই গুরুচাঁদের মিশন আবারও পূর্ণাঙ্গভাবে কমিটি গঠন হয়। তাহলে গুরুচাঁদ মিশন যদি গুরুচাঁদ ঠাকুরের মিশন হয়, তাহলে মনে করতে হতো গুরুচাঁদ ঠাকুরের বংশধর এই একজনিয়া চোরাকান্দি, পদ্মনগর ঠাকুর, আর গুরুচাঁদের বংশধর কেউ নেই, আছে কি? কারণ তিনি একাই সংঘাধিপতি, উনি মারা গেলে এরপর আমার ওয়াইফ সংঘাধিপতি হবে, সুবর্ণদী। আমরা মানে আমি সুপতি ঠাকুর হবো না, ওই সম্পদ ঠাকুর হবে না, ওই অমিতব ঠাকুর হবে না, সুব্রত ঠাকুর হবে, কে হবে না? আপনারা তো বলেন যে ঠাকুর বাড়ি আপনারা এক করেন, আমি আপনাকে কাছে প্রশ্ন করি, আপনি পদ্মনগর ঠাকুরকে এক করেন? আমি আর 5 বাকি যে 5 পাইছে 5 বার দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, আমি 5 বার দায়িত্ব নিলাম।
দেখেন আপনারা পারেন নাকি? তারা এক মত করেন দি যে সব ভাই মিলে আপনারা মেলেন, আমি 5 বাদ তুমি একা নিলাম, আর বাদ করে করে আপনারা সবাই মিলে এখন তুমি মিশন করবে, কোনোদিন করবে না, মিশন করে নতুন মিশন করে কোনোদিন করবে না। আজকে যদি শান্তনু ঠাকুর বাংলাদেশে আসলো মন্ত্রী হওয়ার পরে, তাহলে আপনারা সম্বোধনা দেওয়া হবে, নতুন মিশনে থেকে সংবিধান দেওয়া হবে। তাহলে শান্তনু ঠাকুর মনে যদি থাকতো যে আমরা 8 ভাই, আমরা 6 ভাই, তারা 2 ভাই, তাহলে 8 ভাই, ষষ্ঠ পুরুষ 8 ভাই আছে আমরা, গুরসানের মানে গুরসানদের বংশধর হিসেবে আমরা 8 ভাই না। তাহলে শান্তনু যদি মনে করতো যে আমরা 8 ভাই এক মঞ্চ উঠে আমরা আজকে সম্বোধনা নেব ঠাকুরের ভক্তদের কাছ থেকে, তাহলে কি শান্তনু একা মঞ্চ উঠতো? তাহলে সেও কি চায়? সেও চায় না যে 8 ভাই আমরা এক থাকি, কারো মনের ইচ্ছা নাই। তার ঠাকুর দাদা করে গেল কোনটা? মতো অসঙ্গ, আর আমাকে এই জায়গা কোনটা করলো? মতো মিশন। তাহলে আমি মনে করতে যে ওই ওটা করছে পিয়ের ঠাকুর করছে মহাসংঘ, আর পদ্মনব ঠাকুর হরিকৃষ্ণ মতো মিশন, এই 2 সংগঠন তাহলে মিশে গেছে। বাবা, গুরুচান্দের সংগঠন তো একটাও নাই। গুরুচান্দের সংগঠন আছে, আমরা কি নিয়ে লড়াই করবো? আজকে আমরা কি নিয়ে লড়াই করবো? দ্বিতীয় কথা, সংগঠন আমি মনে করি যে যাই করুক, যে যাই যেটাই করুক, আমি কখনো কিন্তু কোনো সংগঠনের পক্ষপাতও দিই না, সংগঠন সাপোর্টও করি না, আবার সংগঠনটাই মানতে করি না। কেন? আজকে আপনারা ইন্টারন্যাশনাল হরিকৃষ্ণ মতো মিশন করছেন, আপনারা 61টা দেশে আপনাদের সংগঠন করছে, 61টা দেশে আপনাদের সদস্য সংখ্যা আছে, আপনারা চেষ্টা করতেছেন সারা পৃথিবীতে ঠাকুরের নাম প্রচার হবে, আপনারা কিন্তু তাই করতেছেন। আমিও কিন্তু ঠিক এই প্রচেষ্টায় আন্তর্জাতিক মতো মহাসংঘ করছিলাম খুলনা মাদক পবনে নিয়ে, কিন্তু আমি সেটা এগোতে পারিনি, কারণ আমরা খুলনা কেন্দ্রিক, আমরা খুলনার বাইরে কিছু করতে পারি না। কিন্তু আপনারা সেটা করে দেখাইছে, আমি এটা সাধুবাদ জানাই। আমি সন্দেহ বাবুরি বলেছি যে আপনারা যে ইন্টারন্যাশনাল হরিকৃষ্ণ মতো মিশন করছেন, আপনাদের যতটুকু যদি আমার কোনো কর্মে লাগে আমি আপনাদের সঙ্গে আছি। কেন আপনারা তো সংগঠন করে পেট পুজো করবেন না, আমরা আবার সংগঠন করে পেট পুজো করব, আপনারা সেটা করবেন না। আপনারা করবেন কোনটা? যে ঠাকুরের নাম যাতে সারা পৃথিবীতে প্রচার হয়, আপনারা সেটাই করবেন। অতএব তার সঙ্গে কিন্তু আমি আছি। আর আপনি যদি মনে করেন আপনারাও সংগঠন করে পেট পুজো করেন, আমি কিন্তু আপনাদের সংগঠন থেকে ফিরে যাবো, এমন কিছু থাকবে না। দেখেন ছোট্ট আমি সামান্য দুটো কথা বলে শেষ করবো। আমরা হরিকৃষ্ণ যুব সংঘ করছি, আমি যদি ইচ্ছে করতাম যে হরিকৃষ্ণ যুব সংঘ সমগ্র পৃথিবীতে ছড়াই দেবো, যুবককে একটা ইউনিটি করে তুলবো, আমরা কিন্তু পাচ্ছি। আমি এগোই নি একটা কারণে, আমি ঠাকুরের কর্ম করি, আমি ঠাকুরের একটু কর্ম করার সুযোগ পাইছি। সেটা হলো কি, ওই 12 দিন ঠাকুরের ভক্তদের একটু সেবা করতে পারি। আমি মনে করি ওইটাই আমার পরম ধর্ম, পরম কর্ম এবং পরম পাওনা, ওই আশীর্বাদ ওটা আমার। কারণ ওই ভক্তদের সেবা করার সুযোগ সবাই পায় না। আর আমরা ঠাকুর বংশের লোক, আমরা তো তার স্থানে বসে থাকি, আমরা দেখি না কোন ভক্ত কোন কবে আসতেছে, কোন ভক্ত কোন জায়গাতে থাকতেছে, ওই গ্যাস সুযোগ কেউ পায় না। ওইটুকু গ্যাস সুযোগ আমি পাইছি। আমাদের সুব্রত ঠাকুরও কিন্তু সে পরের টাইম কিন্তু সে কিন্তু ঘুরে বেড়ায়, আমাদের সম্পদ মানে আমাদের ছোট ভাই, সেও কিন্তু পরের টাইম ঘুরে বেড়ায়। তাহলে আমরা ঠাকুর বাড়ির 3 ভাই কিন্তু মোটামুটি ওই কর্মের সঙ্গে আছে। কিন্তু স্বেচ্ছাসেবক নিয়ে, ওই 500 স্বেচ্ছাসেবক নিয়ে যে মহাযজ্ঞ পালনটা করি আমরা, এই সুযোগটুকু আমি পাইছি। সেটুকু আপনাদের আশীর্বাদ যাক। আজকে আমি একটাই সবার কাছে অনুরোধ রাখবো এবং আমার দাবি, যেহেতু প্রতিবাদ সভা, ওই উকিল নোটিশ যে নোটিশই দেখ না কেন, এটা আমরা মনে করি যে আমাদের পরীক্ষা, আমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং যারাই উকিল নোটিশ দেব, যদি আপনারা ঘেন্না করেন সেইভাবে ঘেন্না করেন। ওই আজকেও প্রতিবাদ সভা ডাকিয়া বক্তব্য রেখে ঘেন্না করলেন, পরবর্তীতে আবারও 2 দিন পরে ঘেন্নাটাও মুছে গেল, এইভাবে ঘেন্না করার দরকার নাই। ঘেন্না করলে ঠিক সেইভাবেই ঘেন্না করতে হবে। তবে আপনারা আশীর্বাদ করবেন, আপনারা ডাকছেন। আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি কিন্তু করোনা পজিটিভ ছিলাম। আমি বাবুর বলছেন, বাবু আজকে পাবো কিনা আমি জানি না, যদি কিন্তু সুস্থ করে তোলেন অবশ্যই আসবো। যাক, আপনাদের আশীর্বাদে আমি সুস্থ,
আজকে সেই সুস্থর কারণে আপনাদের মাঝে আমি আসতে পারছি। আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই ভালো থাকি আর সবার প্রতি ঠাকুরের প্রতি আসুক সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বিজ্ঞান, জয় বিজ্ঞান। শান্তি হরি ধন্যবাদ শ্রী শুভদী ঠাকুর শুভরামকে দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার জন্য আমি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেই সিটি কলেজের উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ অধিকারী স্যার, যে স্যার আমাদের বিপদের সময় পাশে ছিলেন। এই মন্দির করতে গিয়ে স্যার মামলা খেয়েছে আর আমরা স্যারের নেতৃত্বে সেই মামলা আমরা জয়ী হয়েছে। সে আমাদের শ্রদ্ধাভাজন স্যার অন্ধকার অনুষ্ঠানে সভাপতি করছে। আমি স্যারকে তার সমাবর্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। শ্রদ্ধা স্যার শ্রী রবীন্দ্রনাথ অধিকারী স্যার। আচ্ছা আচ্ছা লাইটটি কি বন্ধ করা যাবে না পরে করবা? তো ব্যাপক 2, 3, 5, 6 ঘন্টা ধরে